শোনো এদিকে এই যে এইটা মেন্ডেলের সূত্র থেকে ওটা কি ভালো। আচ্ছা এখানে দেখো লিঙ্কেজ নিয়ে বলছিলাম, লিঙ্কেজের ধারণা দিয়েছিল হচ্ছে ব্যাটসন এন্ড পনেট, ঠিক আছে, পয়েন্ট স্কয়ার করেছে ব্যাটসন এন্ড পনেট, কিন্তু এটাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিল বিজ্ঞানী মর্গ্যান এক্সপেরিমেন্টালি এটাকে প্রুভ করেছিল। কি দেখানো হয়েছিল, যে লিঙ্কেজের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে একই ক্রোমোসোমে অবস্থিত জিনগুলি নিজেদের মধ্যে একটা লিঙ্কড অবস্থা বজায় রাখার চেষ্টা করে এবং তারা নেক্সট জেনারেশনে একই সাথে যাওয়ার প্রবণতা দেখায়। মানে কি এম আর এন যদি থাকে একটা ক্রোমোসোমে, তারা নেক্সট জেনারেশনে যখন যাবে একই সাথে যাওয়ার প্রবণতা দেখাবে, তারা ক্রসিং ওভারে যেতে চায় না। এই কথাটা এক্সপেরিমেন্টালি প্রুভ করা হয়েছিল, মর্গ্যান এটাকে বলেছিল, এটাকে লিঙ্কেজের ধারণা দেওয়া হয়েছিল। এইবার আমি বলেছিলাম যে মেন্ডেল যে কথাগুলো বলে গেছিলেন, মেন্ডেল বলেছিলেন ধরো বিবিআরআর, আমি গ্যামেট তৈরির সময় কি বলেছিলাম যে এটা এক রকমের গ্যামেট হতে পারে, এটা এক রকমের গ্যামেট হতে পারে। আরও কি বলেছিলাম, খালি এটা হয়েই হবে না, আরও একটা টাইপ হতে পারে, আরও দুটো টাইপ হতে পারে যে ক্রসিং ওভার করবে। ক্রসিং ওভার করলে কি হবে, এই আটটা এখানে যাবে, এই আটটা এখানে যাবে। এইরকম যদি প্রবণতা দেখায় তাহলে কি স্বাধীন বিন্যাস সূত্র প্রতিষ্ঠা হচ্ছে, যে সম্ভাব্য যত রকম সমন্বয় সম্ভব তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করবে। এইরকম যদি প্রবণতা দেখা যায় তাহলে কি এক্ষেত্রে দেখো, আমি যদি বলতাম শুধু বি আর বি আর এরকমই গ্যামেট তৈরি হবে, তাহলে কি তারা নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব বজায় রাখছে। কিন্তু আবার দেখালাম যে এখানে ক্রসিং ওভার হয়ে এইখানে চলে আসলো, এইখানে চলে গেল, তাহলে কি ক্রসিং ওভার হচ্ছে। কিন্তু এটার বিপরীত কথা বলেছিলেন বিজ্ঞানী মর্গ্যান বলছিলেন যে না, এরকম হয় না, এরকম হয় না। মানে মেন্ডেলের ইনহেরিটেন্সকে উনি একটু সীমাবদ্ধতার মধ্যে ফেলে দিয়েছিলেন, বলছিলেন যে না, এটা সবসময় প্রযোজ্য না, এরকম হতে পারে, এরকম হতে পারে, এবং সেটাকে প্রুভ করেছিলেন উনি। কি হয়েছিল সেটা দেখাচ্ছি আমি, কিন্তু এখানে তুমি মেন এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে একই ক্রোমোসোমে ধরো এম একটা জিন, এন একটা জিন, এর অ্যালিল আছে, তারা বংশ পরম্পরায় যখন ট্রান্সফার হবে তারা নিজেদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করবেই, তারা একই সাথে সঞ্চালিত হবে, মানে ক্রসিং ওভারে যাবে না, সোজা বাংলা কথা। এইবার যদি তুমি দেখাও তাহলে এর থেকে কি কি গ্যামেট তৈরি হবে, এর থেকে গ্যামেট তৈরি হবে এম এন, এই গ্যামেট তৈরি হবে একটা, আর একটা গ্যামেট তৈরি কি হবে এম এন। কিন্তু যদি আমি মেন্ডেলের সূত্র ধরে চলতাম তাহলে কি আরো দুটো টাইপের গ্যামেট তৈরি হতো কিনা, চার টাইপের গ্যামেট তৈরি হতো। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে না, তারা এই দুই টাইপের গ্যামেট ফর্মেশনের দিকেই যাবে, লিঙ্কড অবস্থা বজায় রাখার চেষ্টা করবে। এই ঘটনাটাকে কি বলা হলো, লিঙ্কেজ মানে সোজা বাংলা কথা যে জিনগুলো নিজেদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করে, ভালো বন্ধুত্ব বজায় রেখে তারা নিজেদের মধ্যে একই সাথে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়। ধরো কথার কথা বলছি যে তোমরা এখানে টিউশন করছো, এখানে দুটো ধরো বেঞ্চ আছে, কথা এই টিউশনে তোমরা দুজন হয়তো পাশাপাশি বসেছিলে, নেক্সট টিউশনে তোমরা ওখানেই বসছো, তারপরে টিউশনে তোমরা ওখানেই বসছো, কোনো চেঞ্জ করছো না। কিন্তু দেখা গেল যদি এরকম হয় যে প্রথমে তোমরা দুজন বসেছিলে, তার অপোজিট বেঞ্চে হয়তো আরো দুজন বসেছিল, এবার ওরা একজন নিজেদের মধ্যে কি করলো, বললো ভাই আমি এখানে চলে যাচ্ছি, তুই এখানে চলে, এক্সচেঞ্জ করে নিলাম, তাহলে কি হবে, ক্রসিং ওভার হচ্ছে কিনা, হচ্ছে কিনা। এখান থেকে আর যদি তুমি বলো যে না, আমি প্রত্যেকটা টিউশনে ওখানেই বসে যাবো, বংশ পরম্পরায় ওখানেই বসে যাবো, জাস্ট বোঝানোর জন্য বলছি, তাহলে কি হবে, তাহলে লিঙ্কেজ। এর জন্য আমরা বলি লিঙ্কেজ আর ক্রসিং ওভার পরস্পর বিপরীত ঘটনা, লিঙ্কেজ এবং ক্রসিং ওভার পরস্পর বিপরীত ঘটনা। এইবার এই লিঙ্কেজের ধর্ম এখানে আমরা দেখাচ্ছি, কিন্তু লিঙ্কেজ মানতে গেলে একই ক্রোমোসোমে অবস্থিত জিনগুলোকে আমরা একত্রিত বলি লিঙ্কড জিন বলি। এবার এরকম কোনো নিয়ম নেই যে একটা ক্রোমোসোমে দুটাই জিন থাকবে না, এ বি সি ডি ই এফ অনেকগুলো জিন আছে, ঠিক আছে, অনেকগুলো জিন আছে। এবার দেখা গেল সবাই নিজেদের মধ্যে একটা আকর্ষণ অনুভব করার চেষ্টা করছে, আকর্ষণ অনুভব করছে, বলছে ভাই তোরা চেঞ্জ করিস না, জায়গাটাকে চেঞ্জ করিস না, একই জায়গায় থাক, তাহলে কি হবে, লিঙ্কড অবস্থা বজায় থাকবে। কিন্তু যদি তারা চেঞ্জ করে তাহলে বলতে হবে যে না, ওই জিনটা ক্রসিং ওভারে গেছে, ওই জিনটা ক্রসিং ওভারে গেছে। এইবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে লিঙ্কেজটা কিভাবে হয়, একটু দেখো তাহলে বুঝতে পারবে। এই জায়গাটাকে একটু দেখো, আচ্ছা এইখানটায় দেখো, এই ধরো আমি ধরে নিলাম এম এন দিয়ে আমি বোঝাচ্ছি, এম এন আর এম এন,
এইরকম বিশিষ্ট একটা কোনো একটা প্রজাতি আছে, একটা প্রজাতি আছে, এর সাথে একে ক্রস করানো হলো ছোট হাতের এম এন ছোট হাতের এম এন। এটাও একটা কোন একটা, ধরো এটা মেল এটা ফিমেল, এটা ধরো মেল এটা হচ্ছে ফিমেল, ধরো এরকম আমি জাস্ট বোঝাচ্ছি। এইবার তুমি বলো তো, আমি ধরে নিলাম এখানে লিঙ্ক অবস্থা আছে, পুরোপুরি লিঙ্কেজ। এবার লিঙ্কেজের প্রকারভেদ আছে, একটা লিঙ্কেজ হয় সম্পূর্ণ লিঙ্কেজ, একটা লিঙ্কেজ হয় অসম্পূর্ণ লিঙ্কেজ, দুটোই বুঝে যাবা। এবার ধরো কথার কথা বলছি, নিজেরাই করতে পারবা। এই ধরো এটা এম এন, এটা একটা গ্যামেটে যাবে কি যাবে না বলো? এটা একটা গ্যামেট, আর একটা গ্যামেটে কি যাবে? ছোট হাতের এম এন, হবে কি হবে না বলো? এই দুটো গ্যামেটে যাবে, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। এবার এর থেকে কি গ্যামেট তৈরি হবে বলো? অনলি এমএন, একটা এমএন তৈরি হবে। আমরা কিন্তু গ্যামেট তৈরি শিখে গেছি একই রকমের, আর আমি একই জিনিস হলে দুবার লিখতে যাব না। এইবার তুমি এটার সাথে এটাকে একবার ফিউশন করো, এটার সাথে এটাকে একবার ফিউশন করো, কি হবে বলো? এটার সাথে যখন এটাকে ফিউশন করবা, দেখো একটার মধ্যে যাবে বড় হাতের এম এন, আর এইখানে থাকবে ছোট হাতের এমএন, হবে কি হবে না বলো? আর এটার সাথে যখন এটাকে ফিউজ করাবো তখন কি হবে? একটা হবে এমএন আর একটা কি হবে? এমএন। তাহলে দুটো প্রসেসই পেলাম। 50% দেখো 50% 50% করে একদম হুবহু, একটু মেলাও তো, একটু সাবধানে মেলাও তো। এটা দেখো তো হুবহু এর মতো না? দেখো এটা হুবহু এর মতো আর এটা হুবহু এর মতো, মানে একটা হলো প্যাটার্নাল, একটা হলো ম্যাটারনাল টাইপের। একটা একদম হুবহু মানে মায়ের বাবার মতো হলো, একটা হুবহু মায়ের মতো। তার মানে কি কোনো রকম কোনো ক্রসিং ওভারে তারা যায়নি, তারা লিঙ্কড অবস্থা বজায় রাখার চেষ্টা করেছে। এই ঘটনাটাকে, এটাকে আমরা বলি সম্পূর্ণ লিঙ্কেজ, একদম ফুললি এটা সম্পূর্ণ লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ বলি এটাকে আমরা। মানে কোনো রকম ক্রসিং ওভারে যাচ্ছেই না। কিন্তু এটা নর্মালি ক্ষেত্রে পাওয়া মুশকিল, এগুলো যে প্রুস ড্রসোফিলার ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে, বা স্ত্রী বম্বেক্স মরি বা প্রুস ড্রসোফিলা ওদের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। আমাদের জুনিয়র হিউম্যান প্রজাতির ক্ষেত্রে এগুলো হবে না। এই অবস্থাটাকে আমরা কি বলি? সম্পূর্ণ লিঙ্কেজ। আবার বলছি, এটার নাম কি? সম্পূর্ণ লিঙ্কেজ, একদম ফুল লিঙ্কেজ এক্ষেত্রে বজায় আছে, সম্পূর্ণ লিঙ্কেজ। এবার আমি বললাম যে না, পুরোপুরি এইভাবে তো হয় না, পৃথিবীতে কিছু ভ্যারিয়েশন অবশ্যই আসে। আমরা দেখো তো, আমরা যে একই মায়ের দেখা গেল দুটো সন্তান, তার হুবহু এরকম দেখতে হচ্ছে কি? হুবহু এরকম দেখতে হচ্ছে না। এমনকি ধরো 3-4টা ফ্যামিলিতে 3-4টা ভাই বোন আছে, তাও কিছু কিছু মিল আছে, কিন্তু হুবহু কি মিল হচ্ছে? তার মানে একটু একটু ভ্যারিয়েশন আসছে অবশ্যই। এবার বলা হলো যে না, পুরোপুরি সম্পূর্ণ লিঙ্কেজ হয় না, অসম্পূর্ণ লিঙ্কেজও হয়। এবার অসম্পূর্ণ লিঙ্কেজটাকে দেখাচ্ছি, ঠিক আছে? এবার এগুলো সব মুছে দিচ্ছি, এটা ক্লিয়ার তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি অসম্পূর্ণ লিঙ্কেজ দেখাবো, একদম সেম কেস, কিন্তু একটু ডিফারেন্স তৈরি হবে, একটু শুধু ডিফারেন্স তৈরি হবে, একটু ডিফারেন্স তৈরি হবে শুধু। এক্ষেত্রে একটা ডিফারেন্স শুধু তৈরি হবে, এর থেকে আবার গ্যামেট বানাও, এর থেকে আবার গ্যামেট বানাও, কি হবে? এম এন তৈরি হবে, বলো হবে কি হবে না? এর থেকে আরেকটা কি তৈরি হবে? ছোট হাতের এম এন, এই ছোট হাতের এম এন আর বড় হাতের এম এন তৈরি হবে কি হবে না? দুটো টাইপের গ্যামেট হলো। কিন্তু আমি বললাম কি ভাই, পুরোপুরি লিঙ্কেজ মেনে চলো না, একটু ক্রসিং ওভার হলো, একটা পয়েন্টে ক্রসিং ওভার করো, একটা পয়েন্টে ক্রসিং ওভার করো, তাহলে কি হবে? আর একটা টাইপ হবে বড় হাতের এম ছোট হাতের এন, আর একটা হবে ছোট হাতের এম, হবে কি হবে না বলো? আমি কিচ্ছু বললাম না, আমি বললাম আগেরটা কি করেছিলাম, খালি এটা বানিয়েছিলাম আর এটা বানিয়েছিলাম, কোনো রকম কোনো ক্রসিং ওভারে যায়নি, কোনো রকম কোনো ক্রসিং ওভারে যায়নি। তার মানে কি আমি সম্পূর্ণ লিঙ্কেজকে মেনে চলে প্রথম করছি। হ্যাঁ, এটাই বলে দিচ্ছে, একটা খালি লাইন বলেছিল, এটা সম্পূর্ণ লিঙ্কেজ হয়নি। কেননা কারণ যে বলেছিলাম টিউশনে তুমি বসেছো, আজকের টিউশনে হয়তো এখানে বসেছো দুজন, পরের টিউশনে একজন এক্সচেঞ্জ করছো, তার মানে কি এটা ক্রসিং ওভারে যাচ্ছে, পুরোপুরি লিঙ্কেজ এটাকে বলা যাচ্ছে না, এটা অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে পড়ছে। এইবার বলো ক টাইপের গ্যামেট তৈরি হলো? 4, 1 2 3 4, আগের টাইপ গ্যামেট তৈরি হয়েছিল। এইবার এর থেকে কি গ্যামেট তৈরি হবে? একদম এমএন, আর কিচ্ছু তৈরি হবে না, একদম এমএন। এইবার তুমি বলো প্রত্যেকটাকে এর সাথে ক্রস করো, হ্যাঁ, তাহলে কি হবে? বড় হাতের এম এন আর এদিকে এমএন, একটা হলো, আমি বক্স করে দিলাম, একটা হলো, একটা একই হবে, একদম এটার সাথে এটাকে নিচে করাও, এটা সেম হবে,
এটাকে একটা বক্স করে দিলাম। এইবার এর সাথে এটাকে একবার এবার যেন সাবধান বলাই না, বড় হাতের এম ছোট হাতের এন আর ছোট হাতের এম ছোট হাতের এম। এবার আরেকটা টাইপ করতে হবে, ছোট হাতের এম বড় হাতের এন আর ছোট হাতের এম ছোট হাতের এন। এটা একটা টাইপ, এটা একটা টাইপ। দেখো সব 25 25 25 25 করে হয়ে গেল। এই এর ক্ষেত্রে কি 50-50% হয়েছিল? কি বলেছি আমি, এটার সাথে মেলাও, হুবহু দেখো প্যাটার্নাল সাথে মিলে যাবে। এর সাথে মেলাও একদম একরকম হচ্ছে কিনা, এর সাথে মেলাও হুবহু ম্যাটারনাল মায়ের মতো হয়ে যাচ্ছে। আর এই দুটো কি রিকম্বিনেন্ট টাইপ, এই দুটো কি হচ্ছে রিকম্বিনেন্ট টাইপ হয়ে যাচ্ছে, মানে ক্রসিং ওভারের ফলে নতুন একটা টাইপ তৈরি হয়েছে। রিকম্বিনেন্ট মানে মিক্স প্রজাতি এখানে তৈরি হয়েছে। এদের কারোর সাথে মিল নেই, দেখো তো কারোর সাথে মিল খুঁজে পাচ্ছ কিনা তুমি? না, কারোর সাথে মিল খুঁজে পাবে না। এই 50% হচ্ছে, এই 50% হচ্ছে রিকম্বিনেন্ট টাইপ। রিকম্বিনেন্ট টাইপ মানে ক্রসিং ওভারের ফলে তৈরি ভ্যারিয়েশন এসেছে। ঠিক আছে, তাহলে এটাকে কি আমি পুরোপুরি লিংকেজ বলতে পারবো না, এটাকে আমি কি বলবো? অসম্পূর্ণ লিংকেজ। বুঝতে পারলা কি পারলা না? এই সম্পূর্ণ লিংকেজ আমি কি বলেছিলাম? সম্পূর্ণ লিংকেজে বলছিলাম কোনো রকম কোনো ক্রসিং ওভার হবে না। সম্পূর্ণ লিংকেজে আমি কি বলেছিলাম? কোনো রকম কোনো ক্রসিং ওভার হবে না। এই এমএন তৈরি হবে, এই এমএন তৈরি হবে, কোনো রকম কোনো ক্রসিং ওভার হবে না। মানে ওরা নিজেদের মধ্যে এতটা স্ট্রং বন্ডিং এর মাধ্যমে যুক্ত আছে, এত ভালো বন্ধুত্ব আছে ওদের। ওরা বলছে না আমরা প্রত্যেকটা টিউশনেই একই জায়গাতে বসবো, একই জায়গাতে বসবো। জাস্ট বোঝানোর জন্য এটা বললাম, একই জায়গাতে বসবো। তাহলে এমএন দুই ভালো বন্ধু, এই এমএনও ভালো বন্ধু, ওরা কোনো রকম কোনো চেঞ্জ করছে না। তাহলে এই কন্ডিশনে কি বলবো? সম্পূর্ণ লিংকেজ। কিন্তু আমি আবার দেখালাম এই জায়গাটায় না, বললাম যে অতটা ঠিক রাখার দরকার নেই, একটু একটু প্রশ্ন ওভারে যাও। এটাকে আমি কি বলবো? অসম্পূর্ণ লিংকেজ। এক্ষেত্রে চেঞ্জ হবে এবং 25 25 25 করে করে 25 করে করে কিন্তু এই জায়গাটা চেঞ্জ হবে। এটাকে আমরা বলবো এটা বেশি লাইট হবে, এটাকে আমরা বলবো অসম্পূর্ণ লিংকেজ। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? যদি পরীক্ষা আসে যে লিংকেজের প্রকারভেদ লেখো, লিংকেজের প্রকারভেদ লেখো, তুমি শুধু লিংকেজের প্রথমে সংজ্ঞাটা বলবা, বলার পর বলবা লিংকেজ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সম্পূর্ণ লিংকেজ, একটা অসম্পূর্ণ লিংকেজ। সম্পূর্ণ লিংকেজ হলে আগের উদাহরণটা দিয়ে বুঝিয়ে দেবা, অসম্পূর্ণ লিংকেজ হলে ওটা বুঝিয়ে দেবা। ওই আগের উদাহরণে খালি মনে রাখলাম যে পুরুষ ড্রসোফিলা আর স্ত্রী বম্বেক্স মরি। আর এই অসম্পূর্ণ লিংকেজ অনেক সবাই মানে করে, এটা অসম্পূর্ণ লিংকেজ এক্সাম্পলগুলো দেখে নিয়ে লিখে দেবে। বোঝা গেল না? গেল না? আচ্ছা, এবার আমি বলবো লিংকেজের অবস্থা। এটা বললাম, আবার বলছি, বলায় অনেকে পরীক্ষায় দেয় লিংকেজের প্রকারভেদ, লিখে চলে আসে লিংকেজের অবস্থা, কিন্তু তা না। আমি এটা বললাম লিংকেজের প্রকারভেদ, এবার বলবো লিংকেজের অবস্থা। দুটো অবস্থা আছে লিংকেজের। কটা অবস্থা? দুটো। কি কি অবস্থা দেখাচ্ছি। লিংকেজের দুটো অবস্থা। এই লিংকেজকে এক্সপেরিমেন্টালি কে প্রুভ করেছিল? মর্গ্যান। ঠিক আছে, মর্গ্যান। মর্গ্যানের একজন সুযোগ্য স্টুডেন্ট ছিল, সুযোগ্য স্টুডেন্ট, তার নাম হচ্ছে স্টুয়ার্ট ভন। স্টুয়ার্ট ভন ও পরবর্তী ক্ষেত্রে জিন ম্যাপিং এর উপরে কাজ করেছে। ঠিক আছে, এবং টিচারের সম্মানার্থে ইউনিটটার নাম দিয়েছে। ভাবো, টিচারের সম্মানার্থে, নিজের নাম দিতে পারতো কিন্তু টিচারের সম্মানার্থে নাম দিয়েছে সেন্টি মর্গ্যান। তোমরা দেবা? তোমরা বলে নিজের নাম দিয়ে দেবা, কি দরকার, আমার নাম নিজের নাম দিয়ে দে। স্টুয়ার্ট ভন। স্টুয়ার্ট ভন হচ্ছে স্টুডেন্টের নাম। আচ্ছা, ইউনিটটার নাম দিয়েছে কি? সেন্টি মর্গ্যান। সেন্টি মর্গ্যান পরে আলোচনা করবো। এটা জিন ম্যাপিং এ লাগে, জিনকে মাপা যায়, মানে কোন জিন কোথায় কোথায় অবস্থিত, কতটা দূরত্ব অবস্থিত। স্টুয়ার্ট ভন, এই নামটা মনে রাখবা, নিজেও পরীক্ষা কোশ্চেন থ্রো করে। স্টুয়ার্ট ভন। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি বলছি লিংকেজের অবস্থা। লিংকেজের অবস্থা, লিংকেজের অবস্থাও দুইটা। কটা? দুটো অবস্থা। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে সিস। সিস অবস্থা, সিস। এই তোমরা সিস ট্রান্স করেছো না? কেমিস্ট্রিতেও তো সিস ট্রান্স আছে। সিস অবস্থা, এই যদি বলি এম আর এন, এম আর এন সব আমি এম এন দিয়েই বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে পারলে? এবিসিডি দিয়েও বোঝানো যায়, কোনো সমস্যা নেই। এম এন, এই বলো তো, এখানে একটু লক্ষ্য করো, এখানে এম আর এন দুটোই প্রকট। নরমালি আমি এইভাবে তো বুঝতে হবে আমাদের। নরমালি আমি কি জানি? ওয়াইল্ড টাইপ হচ্ছে প্রকট,
আর যেটা চেঞ্জ হয়ে হয়ে মিউটেটেড সেটা প্রচ্ছন্ন। কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কি বলেছি, বড় হাতে লিখলে সেটাকে প্রকট ধরে নিতে। তাহলে এটাও প্রকট, এটাও প্রকট, এটাও প্রচ্ছন্ন, এটাও প্রচ্ছন্ন। তাহলে একটা ক্রোমোসোমে দুটোই প্রকট আর একটা ক্রোমোসোমে দুটোই প্রচ্ছন্ন। তার মানে কি এরা কাপলিং অবস্থায় আছে। কাপল মানে কি? কাপলিং জোড়া অবস্থায় আছে। এটাকে আমরা বলি কাপলিং ফেজ বা সিস ফেজ। সিসের আরেক নাম কি? কাপলিং ফেজ। মনে থাকবে? ভুলবা না। যা যা কথা বলছি এগুলো মাথায় খালি বসিয়ে নাও, বাড়িতে গিয়ে একবার খালি দেখবা, পড়তে হবে না, বলে দিচ্ছি, গ্যারান্টি। ঠিক আছে? খালি একবার দেখবা, কিন্তু বুঝবা এখানে সলিড। ভিডিও যারা দেখছো তারাও কারণ এটা বুঝতে হবে সলিড করে, নাহলে এটা আর মলিকুলার বায়োলজি দুটো চ্যাপ্টার এবং বায়োটেকনোলজি একটা চ্যাপ্টার আছে, একটা বলে দুটো চ্যাপ্টার আছে। এটা খুবই বোঝার চ্যাপ্টার এবং বলে আছে নিটে এর ওয়েট এস প্রচুর, 15 থেকে 16টা কোশ্চেন নিটে, মানে 60 থেকে 70 নম্বর তুমি খালি এখান থেকে পেয়ে যাবে ইজিলি। জেনেটিক্স পার্ট, ঠিক আছে? আচ্ছা, এমআরএন এটাকে আমরা বলি সিস এবং কাপলিং ফেজ। আচ্ছা, এবার বলো, যদি আমি এরকম করি এম বড় হাতের এন ছোট হাতের আর এম ছোট হাতের এম বড় হাতের, এটাকে কি বলবো? এটাকে বলবো রিপালশন ফেজ। রিপালশন ফেজ বা ট্রান্স অবস্থা। ট্রান্সের নাম কি? রিপালশন। রিপালশন মানে কি? বিকর্ষণ করা, রিপালশন ফেজ। তাই বলো, এটা কি আছে? এটা প্রকট। এমটা কি? এমটা কি? প্রচ্ছন্ন। আর ছোটদের এমটা কি? প্রচ্ছন্ন। বড়দের এরা কি মিক্স হয়ে আছে, ইন্টারমিডিয়েট অবস্থা, এটাকে আমরা বলে থাকি ট্রান্স বা রিপালশন ফেজ। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এই দুটো অবস্থা সম্বন্ধে আমাদের জানা যাবে কি যাবে না? এই দুটো অবস্থা যদি পরীক্ষায় আসে যে অবস্থা, তাহলে এটা লিখবো, আর যদি বলে প্রকারভেদ তাহলে কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজ। ঠিক আছে? মানে অসম্পূর্ণ লিঙ্কেজ, সম্পূর্ণ লিঙ্কেজ, অসম্পূর্ণ লিঙ্কেজ। আর যদি এই অবস্থায় সিস্টেম অবস্থা। এবার এগুলোর যদি ক্রসিং দেয়, ক্রসিং গুলো পারবো আমরা করতে পারবো, কোনো ব্যাপার না। এর সাথে দেখা গেল কথা বলছি ছোটদের এমএন ক্রস করতে হবে, একই ব্যাপার, ক্রস করে দেখবা বাড়িতে। ওকে, আচ্ছা, এইবার একটা ভাইটাল জিনিস বলছি। এবার হচ্ছে লিঙ্কেজ গ্রুপ। লিঙ্কেজ গ্রুপ একটা সাদা হয়ে গেল, পুরো গোলটা উঠে গেল, পুরো গোলটা আর পরিষ্কার হবে না, পরিষ্কার কাটতে লাগবে না, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, লিঙ্কেজ গ্রুপ। লিঙ্কেজ গ্রুপ বলতে কি বুঝি? তো এটা পরীক্ষায় আসে। লিঙ্কেজ গ্রুপ কি বলছি আমি বললাম একটা ক্রোমোজোমে এ জিন, বি জিন, সি জিন, ডি জিন, ই জিন, এতগুলো জিন আছে। আরো অনেক আছে, অনেক জিন থাকতে পারে, এতগুলো জিন আছে। এরা ধরো সমস্ত এ বি সি ডি ই। ওকে, এইবার বলা হয়েছে, ভালো করে বোঝো, এইবার বলা হয়েছে আমি কি বলেছি যে এই জিনগুলো নিজেদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করবে। বলবে ভাই তুই যাস না। আমি কি বললাম, টিউশন করছো, একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে। ও বলছে ভাই তুই আমার পাশেই বস, আমার পাশেই বস। এবার ওদের নিজেদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। তো ভালো বন্ধুত্ব তৈরি হতে এদেরকে আমি কি বলেছিলাম? লিঙ্কড অবস্থা। লিঙ্কড অবস্থায় আছে এরা। এইবার বলা হচ্ছে যে একই ক্রোমোসোমে অবস্থিত জিনগুলোকে আমরা একত্রে একটা লিঙ্কেজ গ্রুপ বলি। কি বলি? লিঙ্কেজ গ্রুপ। একই ক্রোমোসোমে অবস্থিত সবগুলি জিনকে একত্রে আমরা কি বলি? লিঙ্কেজ গ্রুপ বলি। এইবার তুমি বলো তো, আমাদের কটা ক্রোমোসোম আছে হিউম্যান? টোটাল একটা সেলে কটা করে, মানে টোটাল কটা ক্রোমোসোম? 46 ক্রোমোসোম। আচ্ছা, তাহলে বলো তো আমাদের লিঙ্কেজ গ্রুপ কত? আমাদের তাহলে লিঙ্কেজ গ্রুপ কত? আমাদের লিঙ্কেজ গ্রুপ হবে 23 হবে। এবার তুমি বললা কেন হাফ হয়ে গেল কেন হঠাৎ করে? আমাদের ক্রোমোসোম 46টা, অথচ হাফ হয়ে গেল কেন? কারণ কি, আমাদের ক্রোমোসোম কত? সমস্ত ক্রোমোসোম। আমি আগেও বলেছিলাম যে আমাদের 46টা ক্রোমোসোমের মধ্যে 23টা প্যাটার্নাল ক্রোমোসোম, 23টা ম্যাটার্নাল ক্রোমোসোম। প্রত্যেকটা ক্রোমোসোম একে অপরের সাথে জোড়া বেঁধেছে। আমার এই আঙুলটাতে যে জিন আছে, এই আঙুলটা তো সেই জিন আছে, সেই জিনই আছে, শুধু তার রূপটা ভিন্ন। এই ভালো করে বোঝো কিন্তু,
তার রূপটা ভিন্ন। আজকে আমি দুটো পেনকে একসাথে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে দুটো পেন তো একই, তুমি বললে না এটা কালো এটা লাল, একই ব্যাপার, জিন তো একই কিন্তু তার অ্যালিলটা ভিন্ন হতে পারে, অ্যালিলগত দিকে তার আলাদা হতে পারে, কিন্তু জিন একই। তুমি ধরে রাখো যে আমরা প্যাটার্নাল যে ক্রোমোসোমটা ম্যাটার্নাল যে ক্রোমোসোমটা জোড়া বেঁধেছে, যেটাকে আমরা সমসমস্ত ক্রোমোসোম বলি, সেই সমসমস্ত ক্রোমোসোমের যে পজিশনে যে জিন আছে ওই ক্রোমোসোমে সেই জিনই আছে, তুমি তার রূপটা ভিন্ন হতে বলতে পারো। হয়তো কারো চোখের বর্ণ কালো, কারো চোখের বর্ণ সাদা, কথা বলছি, এরকম হতে পারে, কিন্তু তার জিনটা এটা মাথায় কিন্তু ঢুকাও। তাহলে এখানে এ জিন, এখানে ছোট হাতের একই ব্যাপার, এটা এটা, এই জন্য এটাকে আমরা একই লিঙ্কেজ গ্রুপ হিসেবে ধরবো, এটাকে আমরা একই লিঙ্কেজ গ্রুপ হিসেবে ধরবো। এর জন্য সবসময় একটা সোজা নিয়ম বলে দিই, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু 2n-টা বের করবা। 2n কত? 46। তুমি শুধু n-টা বের করে নেবা, n-টা বের করে নেবা, তাহলে তোমার লিঙ্কেজ গ্রুপ বেরিয়ে যাবে। তুমি শুধু n করে দেবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমি বেসিক ধারণাটা বুঝিয়ে দিলাম কেন হলো, কিন্তু তোমাকে শুধু বলে রাখলাম n করে দেবা, তাহলে আমাদের লিঙ্কেজ গ্রুপ কত হবে? 23। আচ্ছা যদি বলি, বলো তো আমাদের পুরুষের ক্ষেত্রে, পুরুষ হিউম্যান পুরুষ লিঙ্কেজ গ্রুপ কত? একটা। পুরুষ একটা। তুমি কি মানুষ না নাকি? তুমি মানুষের বাইরে? মানুষের কত? মানুষের 23। তুমি পুরুষ কি মানুষ নাকি? না পুরুষ মহাপুরুষ? ভালো ভালো, কিন্তু পুরুষের তো কি হয় না, এক্সার হয় না। পুরুষের 24টা হবে। কেন পুরুষের 24টা হবে? এটা নিচে করছেন। কেন 24টা হবে? কারণ y একটা এক্সট্রা ক্রোমোসোম আছে, যে x এ যে যে জিন আছে y তো তার সেই জিন নেই। y এর জিনকে আমরা কি বলে আগে দিলি বলা হল্যান্ডের জিন। স্যার ঠিকই তো বললাম আমি, দুটো বললা, একটা বললাম প্রথমে, মানে 23টা মানে একটা আলাদা করে লাভ আছে না, আর একটা মানে আমার একটা, তার মানে 23টার কোনো দাম নেই। এই শোনো, পুরুষের লিঙ্কেজ গ্রুপ হচ্ছে, কিন্তু যদি বলে ফিমেল 23টা, ভেরি ইজি, 23টা, তার মধ্যে তো দুটোই এক্স, দুটো এক্স এর একই ক্রোমোসোম একই জিন আছে, আলাদা কিছু হবে না, পুরুষ আলাদা। আচ্ছা এই বলো, আমি বললাম একটা প্রজাতি 2n = 32, লিঙ্কেজ গ্রুপ কত? 2n = 32, ভেরি ইজি, কিচ্ছু দেখার দরকার নেই, n করে দাও বেরিয়ে যাবে, n করো বেরিয়ে যাবে, আর কিছু দিকে তাকাবা না, লিঙ্কেজ গ্রুপ পেয়ে যাবে। ক্লিয়ার না? এইটুকু ক্লিয়ার রাখলে ব্যাস, এবার যা কোশ্চেন থ্রো করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আরো কিছু আলোচনা আছে, এই কথা হচ্ছে বেসিক ধারণাগুলো দিলাম। এইবার আমি বললাম এই লিঙ্কেজ অবস্থাটা বজায় রাখার কোনো শর্ত আছে কি? অবশ্যই শর্ত আছে। যে ওই যে বললাম, ধরো তোমরা দুই বন্ধু খুব কাছাকাছি বসছো, তোমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে, যদিও সবার মধ্যে ভালো বন্ধুত্ব থাকে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। এবার যে একটা বন্ধু দূরে বসেছে, তার দূরত্বটা যদি বাড়ে, সবসময় মনে রাখবা, যদি দূরত্ব বাড়ে তাহলে ওদের মধ্যে একটু লিঙ্ক অবস্থা কম হয়। মানে কি, ভাই তুই যা, দূরে বসেছিস তুই যা, কিন্তু আমার কাছের বন্ধু যেন আমার কাছে থাকে, তাই কি না? বাস্তব নিয়মে আমরা তাই করি। এবার যে দূরে বসেছে সে বলবে ঠিক আছে ভাই তুই দূরে আছিস, তোর ডিস্টেন্সটা অনেক বেশি, তুই ক্রসিং ওভারে গেলে যেতে পারিস। তাহলে তুমি বলো তো, এইবার আমাকে বলো, হ্যাঁ না ওদের ক্রসিং ওভার হবে না কেন? ওরা খুব কাছাকাছি বসেছে। এই বলো, একটা জিন এ, একটা জিন বি, আর একটা জিন সি, এবার বলো তো কে ক্রসিং ওভারে যাবে? এ আর বি, সি যাবে ভাই, সি যাবে। কেন কি, সি তো খুব, এ বি খুব ঘনিষ্ঠ বন্ধু, ওদের মধ্যে তুমি বুঝতেই পারছো ডিসটেন্স খুব কম। ডিসটেন্সটা একটা ফ্যাক্টর আছে, ডিসটেন্স অবশ্যই একটা ফ্যাক্টর। ডিসটেন্স যদি কম হয় তাহলে জিনগুলো নিজেদের মধ্যে একটা লিঙ্কড অবস্থা বজায় রাখার চেষ্টা করে। আর ক্রসিং ওভার সাধারণত একটু দূরে হলে তার ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বেশি হয়, এটা পুরো এক্সপেরিমেন্টালি প্রুফ। এটার উপরে কাজ করেছিলেন বিজ্ঞানী স্টুয়ার্ট মন। উনি নাম দিয়েছিলেন এই যে এই জিন থেকে এই জিনের দূরত্ব কত, তুমি কি স্কেল দিয়ে জিন মাপতে যাবা? স্কেল দিয়ে জিন মাপবা, ভাই কত সেন্টিমিটার দেখি তো, ওদের এত এমনি জিন আছে, ক্রোমোসোমই বোঝা যায় না, তার মধ্যে ডিএনএ মধ্যে জিন, সেখানে গিয়ে তুমি জিন স্কেল দিয়ে মাপতে যাচ্ছ, সম্ভব? কোনোদিন সম্ভব না। তোমাকে কি করতে হবে বলতো, ওই একটা ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, একটা বাংলা নিয়ম। যদি দেখো যে এর আর বি আর সি এর মধ্যে ক্রসিং ওভার বেশি হচ্ছে, ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে, তার মানে কি জিনগুলো দূরে আছে।
আর জিন কোনো দুটো জিনের মধ্যে দেখা গেল ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি খুব কম হচ্ছে, তাহলে কি তারা কাছাকাছি আসে। এর জন্য সোজা বাংলা নিয়ম স্টুয়ার্ট বল করে দিয়েছে, বলছে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি যত জিনের মধ্যে দূরত্ব তত। আমি যদি বলি এ আর বি এর মধ্যে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5%, কথা বলছি বোঝানোর জন্য। এবার তাহলে এর জিনের দূরত্ব কত? 1.5 সেন্টিমর্গ্যান। এই ছোট হাতের সি বড় হাতের এম, এমনি সেন্টিমিটার কি এইভাবে লিখি না আমরা? এটা না, কিন্তু এই এম ফর মর্গ্যান, ঠিক আছে? সেন্টিমর্গ্যান, এটাকে আমরা সেন্টিমর্গ্যান বা মিউ এমও বলে, অনেকে মিউ এমও বলে, ঠিক আছে? তুমি সেন্টিমর্গ্যান কথাটা ব্যবহার করবে, আসবে না, এটা আমাদের সিলেবাসে নেই। 1.5 আর এই এর মধ্যে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.3%, তাহলে দূরত্ব কত? 2.3 সেন্টিমর্গ্যান। ইজি, ভেরি ইজি। আচ্ছা, এইগুলো হলে কিন্তু ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি পার্থক্য, ঠিক আছে? ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি জিনের ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। লিঙ্কেজ, এটা মোটামুটি একটু ধারণা আমাদের তৈরি হলো। আর সব সময় ওই যে বললাম, একটা জিন আর একটা জিনের মধ্যে দেখা গেলো এখানে বাই চান্সে ক্রসিং ওভার করেছে, কথা বলছি, সি জিন ক্রসিং ওভার করেছে, ও যদি পাশে কোনো জিন থাকে না, ওকে ক্রসিং ওভার করতে দিতে চাইবে না, বলবে ভাই আমি ক্রসিং ওভার করেছি, তুই করতে করিস না, তখন তাকে বলে ইন্টারফিয়ারেন্স, ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? আর বাই চান্স যদি তার সত্ত্বেও ক্রসিং ওভার হয়, সেটাকে আমরা বলি কোইন্সিডেন্স, ঠিক আছে? এগুলো লাগবে না, জাস্ট একটু জানার জন্য বলে রাখলাম। কোইন্সিডেন্স অ্যান্ড ইন্টারফিয়ারেন্স, ওকে? ক্লিয়ার না বলো? আর কি সমস্যা বলো, কি সমস্যা? এই লিঙ্কেজ গ্রুপ বের করতে পারবো তো? আর হিউম্যানের লিঙ্কেজ গ্রুপ কিন্তু কোনোদিন বলবো না পুরুষের লিঙ্কেজ গ্রুপ দিয়ে বোকা বানায়। পুরুষের 24, কেননা একটা এক্সট্রা ওয়াই ক্রোমোজোম আমাদের আছে। এই আগের দিন একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, পাখির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ জেড জেড আর জেড ডাব্লিউ, এটা একটু মনে রেখে দিও, এটা একটু ছাড়া পড়ে গেছিল। জেড জেড আর জেড ডাব্লিউ, এই জেড জেড টাইপ, এই বলো তো আমাদের মধ্যে কারা হোমোগ্যামেটিক আর কারা হেটেরোগ্যামেটিক? ছেলেরা হেটেরোগ্যামেটিক, মেয়েরা হোমোগ্যামেটিক। গুড, ছেলেরা হোমো হেটেরোগ্যামেটিক, ঠিক আছে? এইবার তুমি বলো, কিন্তু পাখিদের ক্ষেত্রে উল্টো ঘটনা, এটা কি কোন পাখি হবে? এটা ওই পুরুষ হবে। হ্যাঁ, উল্টো ঘটনা যেহেতু বললাম, এটা তার মানে পুরুষ, পুরুষরা হচ্ছে হেটেরোগ্যামেটিক, হোমোগ্যামেটিক, আর স্ত্রীরা হচ্ছে হেটেরোগ্যামেটিক। এটা তার হচ্ছে মুরগি, মুরগি আর মোরগ যদি বলি, ও তো পাখি, ঠিক আছে? এটা হচ্ছে মুরগি আর এটা হচ্ছে মোরগ, এটা হবে হেটেরোগ্যামেটিক, এটা হচ্ছে স্ত্রী। মনে থাকবে না? ওটা ওটা প্রকৃতির উপর বেস করবে, ওটা প্রকৃতির উপর মানে ডিপেন্ড করে কি এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর, টেম্পারেচার, এটা আলাদা বেস। আচ্ছা, এটাই তাহলে কি তৈরি হবে? জেড তৈরি হবে, এটাই কি তৈরি হবে? জেড। হ্যাঁ, এইবার যদি বাই চান্স কাউকে দোষ দেওয়ারই হয় যে না তোমার জন্য মেয়ে হচ্ছে বা ছেলে হচ্ছে, তাহলে মুরগিকে দোষ দেওয়া যেতে পারে, কিন্তু মানুষকে দোষ দেওয়া যাবে না, কারণ মানুষের ফিমেলরা তো রেসপন্সিবল থাকে না, রেসপন্সিবল তো ছেলেরা থাকে। 50% গ্যামেটিক তৈরি হবে, আর এদের মুরগি কিন্তু হেটেরোগ্যামেটিক, মুরগির ডিপেন্ড করে যে মেল হবে না, ঠিক আছে? কারণ হেটেরোগ্যামেটিক ওরাও তো দোষ নেই, ওরাও কি ভালো? আমি বলছি যে কোনো পাখি না, পাখি পাখি অলওভার পাখির ক্ষেত্রে এরকমই হয়, জেড 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 হবে, এটা মনে রেখে দিন, ঠিক আছে? মনে থাকবে না? চলো, বাপরে, যারা ডিম দেয় তারাও, আর যারা এমনি প্রসব করে তারাও। পাখিরা তো ডিমই দেয়, পাখিরা ডিমই দেয়, পাখির ক্ষেত্রে অত কিছু হয় না। স্যার অন্য এক জোড়ায় পাখি আছে, যারা ডাইরেক্ট বের করে। উদাহরণ এখন ও পারবেই না বুঝতে। এই বলো তো, ক্রসিং ওভার সম্বন্ধে তো আগেও জেনে এসেছি, এটা নিয়ে আমি 11এও পড়েছি না? এই একটা ক্রোমোজোম, 11ও পড়েছি, 10ও পড়েছি, 9ও পড়েছি। হ্যাঁ, অনেক পড়েছি, তাও বুঝতে পারছি না। পারি না। এই তাহলে এই দুটোকে একটু মোটামুটি আমরা সমস্ত ক্রোমোজোম বলতে পারি কি পারি না বলো তো? সমস্ত ক্রোমোজোম। এই ধরো এটা হচ্ছে প্যাটার্নাল ক্রোমোজোম, এটা হচ্ছে ম্যাটার্নাল ক্রোমোজোম, এটা প্যাটার্নাল, এটা ম্যাটার্নাল, একটা বাবার থেকে একটা মায়ের থেকে পাবো। এইরকম সমস্ত সবসময় মনে রাখবা, ক্রসিং ওভার মিওসিস 1-এর প্রফেজ 1-এর প্যাকাইটিনি উপদশা, মিওসিস 1
প্রফেস 1 তার একাই চিনি উপদশা থেকে ক্রসিং ওভার হয়। আর তাদের মধ্যে হয় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে হয়। সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে হয়। দুটো সমসমস্ত ক্রোমোজোমের মধ্যেই হবে। আজকে তুমি যদি বলো 1 নম্বর ক্রোমোজোম আর 5 নম্বর ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার করে দাও, হবে না। 6 নম্বর ক্রোমোজোম আর 22 নম্বর ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার করে দাও, হবে না। একমাত্র একের সাথে জোড়া বাঁধতে পারবে সমস্ত ক্রোমোজোমের মধ্যেই সর্বত্র ক্রসিং ওভারের ঘটনা ঘটে। এবার কি হয়, এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলি? সিস্টার ক্রোমাটিড। কি বলি? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, এই সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। আর এই দুটোকেও আমরা কি বলি? সিস্টার ক্রোমাটিড। দুটো একটা নাম হ্যাঁ, এইবার দেখা গেল এইটা আর এইটা, এইটাকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই সবসময় ক্রসিং ওভার ঘটনাটা ঘটে, ঠিক আছে। ক্রসিং ওভার ঘটনাটা ঘটে কি হয় যে এর কিছু সেগমেন্ট মানে লোকাস বলি আমরা, যেটা যে লোকাস থাকে সাব লোকাস, সেই লোকাসের কিছু পার্ট এর এখানে যাবে, এই সবুজটা এখানে যাবে, কালোটা এখানে যাবে। এই রকম এক্সচেঞ্জ হয়, কায়াজমা তৈরি হয়। কায়াজমা আর ওখানে কিছু এনজাইমেটিক অ্যাকশন অবশ্যই আছে, কারণ এখানে এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটিং করতে হয়, লাইগেজ দিয়ে যুক্ত হয়, দিয়ে বিনিময় করা হয়। এই রকম যদি ঘটনা ঘটে তখন তাকে আমরা কি বলি? ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোন দশাতে হয়? টাকায় চিনি দশাতে। মিওসিস 1 এর, প্রোফেজ 1 এর টাকায় চিনি দশাতে ক্রসিং ওভার ঘটনাটা ঘটে। এর ক্রসিং ওভার আবার বলছি, ক্রসিং ওভার যদি বেশি হয় তাহলে লিংকেজ কম হবে, আর লিঙ্কড অবস্থা যদি বজায় রাখার চেষ্টা করে তাহলে ক্রসিং ওভার হবে না। প্রকৃতিতে দুটোরই দরকার আছে। বিশাল পরিমাণে ক্রসিং ওভার হয়ে গেল, নতুন নতুন ভ্যারাইটি তৈরি হলো, সেটাও প্রকৃতিতে ভালো না কিন্তু, ঠিক আছে। আবার একদম সেম থেকেই যাচ্ছে। বলো তো আমরা কি জানি? আমরা কদিন আগে পড়ে আসলাম স্বপরাগযোগ। স্বপরাগযোগ কিন্তু মোটেই মানে ইভলিউশনের জন্য ভালো না। ক্রসিং ওভার মানে যত ক্রস পলিনেশন করবে তত ইভলিউশন আমরা এগিয়ে যাবো। সুতরাং দুটোরই দরকার আছে। বেশি ক্রসিং ওভার হয়ে যাবে সেটাও প্রযোজ্য না, ভারসাম্য হয়ে যাবে। আবার লিঙ্কড অবস্থা, পুরো লিঙ্কড, একদম সবই প্যাটার্নাল হচ্ছে, সবই ম্যাটার্নাল হচ্ছে, তাহলে কিন্তু ওটাও প্রযোজ্য না। তো এই ঘটনাটাকে আমরা কি বলি? ক্রসিং ওভার বলি। ক্রসিং ওভার সম্বন্ধে মোটামুটি একটু স্টাডি করতে হবে যে ক্রসিং ওভার জিনিসটা কি, ক্রসিং ওভারে কি কি হয়, আর ক্রসিং ওভার হয় বলেই কিন্তু এই ভ্যারিয়েশনগুলো আসছে। ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্বটা একটু করতে হবে। ক্রসিং ওভার নর্মালি ক্রসিং ওভার না হলে তো এই ভ্যারিয়েশন আসতো না। আজকে একটু একটু সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ আসছে, সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আসছে, তার জন্য কি আমরা একটা নতুন বৈশিষ্ট্য ট্রেন করছি। কিন্তু তার মানে এই নয় যে ক্রসিং ওভারের ফলে একটা নতুন প্রজাতি সৃষ্টি হবে। নতুন প্রজাতি সৃষ্টির জন্য অনেক কারণ হবে, এই একটা বৃহৎ ফ্যাক্টর ডিপেন্ড করে। আসবো বলে স্যার অনলাইনে দেখলাম একটা ছেলে গর্ভবতী হয়েছে স্যার। গর্ভবতী? হ্যাঁ স্যার, এটা সত্যি। আচ্ছা, হ্যাঁ আগে ওর নাম টান দেয় আছে দেখ না স্ট্যান্ড স্ট্যান্ডের কথা বলছি। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস, লিঙ্গ সংযোজিত বংশগতি, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আগের দিন লিঙ্গ নির্ধারণ সম্বন্ধে বলেছি, এবার লিঙ্গ সংযোজিত বংশগতি এটা একটু স্টাডি করতে হবে। আর কোনো একটু এটা করে একটু বন্ধ দেবা তো, না কোনো একটু মুখ ব্যথা হয়ে যাচ্ছে। না একটু দাঁড়া, লিঙ্গ নির্ধারণ না, লিঙ্গ সংযোজিত বংশগতি। এটা তোমরা খাতা পেন বের করো, এটা কিন্তু নিজেদের পড়তে হবে। এটা পড়তে দেবো, তারপরে ভিডিওটা একটু অফ রাখো। আচ্ছা, লিঙ্গ সংযোজিত বংশগতি বলো। এই বলো তো, আমাদের নর্মালি ছেলেদের মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোসোম প্রেজেন্ট, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই আছে কি আছে না বলো। এবার এক্স ক্রোমোসোমে ভালো করে, এক্স ক্রোমোসোমে উপস্থিত জিনকে আমরা বলি সেক্স লিঙ্ক জিন। এক্স ক্রোমোসোমে উপস্থিত জিনকে আমরা বলি সেক্স লিঙ্ক জিন। আর ওয়াই ক্রোমোসোমে উপস্থিত জিন আগে কি বলেছিলাম? ভলেন্টাইন জিন বলেছিলাম। এবার এক্স ক্রোমোসোমে উপস্থিত জিনকে আমি কি বললাম? এক্স লিঙ্কড জিন বা সেক্স লিঙ্ক জিন। এইবার এক্স ক্রোমোসোমে একটা বিশেষ জিন আছে, আজকে আমি আলোচনা করছি একটা বিশেষ জিন, তার নাম হচ্ছে ধরো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরির জন্য দায়ী জিন। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা তৈরির জন্য দায়ী জিন, ঠিক আছে। এই জিনটা ধরো এক্স ক্রোমোসোমে আছে, এক্স ক্রোমোসোমে প্রেজেন্ট একটা বিশেষ জিন, তাকে এক্স বড় হাতের এক্স দিয়ে আমি দেখালাম।
আবারও বলছি, আবারও একই কথা, যেটা ওয়াইল্ড ক্যারেক্টার, ওয়াইল্ড আগে বর্ণ প্রথম থেকে এসছে সেটা হচ্ছে প্রকট, আর যেটা চেঞ্জ হয়ে এসছে, পরিবর্তিত হয়ে এসছে সেটা হচ্ছে কি প্রচ্ছন্ন। আমি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ধরো কোনো একটা মেয়ে, যে মেয়েটা বড় হাতের এক্স এইচ আছে, বড় হাতের এক্স এইচ আছে, দুটোই বড় হাতের এইচ এইচ আছে, তাহলে কি সে স্বাভাবিক প্রকট গুণ আছে, দুটোই প্রকট গুণ আছে, দুটোই প্রকট গুণ আছে। কিন্তু কোনো কারণে কোনো একটা মেয়ে হঠাৎ করে একটা জিনের মিউটেশন ঘটিয়ে ফেলবে, একটা জিনের মিউটেশন ঘটিয়ে ফেলবে। মানে এই যে ওই রাজকীয় হিমোফিলিয়ার গল্প আছে, ঠিক আছে, ভিক্টোরিয়ার ফ্যামিলি, রয়্যাল হিমোফিলিয়া বলে একটা নাম আছে, ওই বংশের একটা মেয়ে একটা রাজপরিবারে বিয়ে হয়েছিল। ওর থেকে নর্মালি রোগটা কি হয়, মেয়েদের হয় না, মেয়েরা বাহন করে বাহক, কিন্তু হয় ছেলেদের। এটা যদি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল এবং রোষে পড়ে বলেছিল যে আগের যুগে হতো না যে রাজপরিবারে এরকম করতো যে এই পরিবারে মেয়েকে বিয়ে দাও, তারপরে ও গিয়ে ওই পরিবারে হয়তো ছেলে বিষ খাইয়ে মেয়েকে বিয়ে করলো, এরকম একটা আগের রাজার যুগে হতো। তো ওদের বক্তব্য আদৌ কিন্তু রোগ সম্বন্ধে ওরা জানতো না, কিন্তু ওদের বক্তব্য ছিল, একজন বদমাশি করে বলেছিল যে ওই মেয়েটার বিয়ে হয়েছে তার জন্য দেখো প্রত্যেকটা বংশের ছেলে মারা যাচ্ছে, ঠিক আছে। হিমোফিলিয়া সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, এমনকি রাজরসে পড়ে গোটা পরিবারটাই মরে গেছে, এরকম একটা ঘটনা আছে ইতিহাসে। তো আমাদের আলোচনার বিষয় দেখো, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ। এবার ধরো কথা বলছে একটা মেয়ে ছিল স্বাভাবিক, এক্স বড় হাতের এইচ, বড় হাতের এইচ, কোনো সমস্যা নেই। এবার হঠাৎ করে একটা বড় হাতের এইচ, একটা ছোট হাতের এইচ হয়ে গেছে। এবার বলো মেয়েটার কি রোগ হবে? মেয়েটার কিন্তু কিচ্ছু হবে না, মেয়েটার কিচ্ছু হবে না, কারণ মেয়েটা বলছে আমার তো দাদা তো বসে আছে, ভাই যতই স্ট্রং হোক না কেন, ভাই কোনো পাত্তা দেবো না আমি। ও দাদা কি করলো, ভাইকে দমিয়ে দিল, বললো তুই চুপচাপ বসে থাক, কোনো সমস্যা নেই, ওর রোগ হলো না। কিন্তু মেয়েটা কিন্তু বাহক হয়ে গেল, মেয়েটা কিন্তু সুস্থ, আবার বলছি এটা কিন্তু অনেকে সুস্থ বলে, কিন্তু বাহক, কিন্তু বাহক। ওকে, এইবার ধরো পরের কথা বলছি, এরকম একটা পরিবারে, এরকম একটা পরিবারে বিয়ে হলো যার যে একদম সুস্থ স্বাভাবিক একটা ছেলে, একদম সুস্থ স্বাভাবিক ছেলে, কোনো সমস্যা নেই, এক্স বড় হাতের এইচ আর ওয়াই। আবার বলছি ওয়াইতে কিন্তু এই জিন নেই। আমি তো বলেই রাখলাম আগে যে এক্স ক্রোমোসোম উপস্থিত জিনকে নিয়ে আলোচনা করছি এখানে, যার জন্য আমি বলছি লিঙ্গ সংযোজিত বংশগতি এক্স লিঙ্ক জিন। এইবার বলো তো এদের মধ্যে যদি এবার নেক্সট জেনারেশন আসে কি হবে? তুমি কি করবা, এখান থেকে একটা এক্স এইচ করবা, একটা গ্যামেটে যাবে, আর একটা গ্যামেটে কি যাবে, এক্স ছোট হাতের এইচ যাবে, আর এর থেকে এক্স বড় হাতের এইচ যাবে, একটা ওয়াই যাবে। এবার বলো এর সাথে এটা ফিউজ করলো, এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচ, এর সাথে এটা ফিউজ করলো, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, এর সাথে এটা ফিউজ করলো, এক্স বড় হাতের এইচ আর ছোট হাতের এইচ, আর এটা এক্স ছোট হাতের এইচ ওয়াই। এটা তোমরা এইভাবে করবা না, তোমরা চেকার বোর্ড করে করবা, আমি একটা দিচ্ছি তোমরা চেকার বোর্ড করে করবা, এরকম করবা, এরকম করে করবা, একদম চেকার বোর্ড করে করবা। এটা কিন্তু সাবধান, যেদিকে মেল দেবা সেদিকে কিন্তু ওয়াই দেবা, কারণ কি মেলের চিহ্ন দিচ্ছি, এদিকে এক্স বড় হাতের এইচ, এদিকে ওয়াই দিতে হবে। এদিকে যদি ওয়াই দাও তাহলে কেটে দেবে কিন্তু, কারণ কি ফিমেলের দিকে ওয়াই হবে না তো, ফিমেলদের ওয়াই কোনো থাকে নাকি? এদিকে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। এবার এরকম ক্রস করতে পারবা কি পারবো না? 25 করে চান্স আসবে, ঠিক আছে। তাহলে বলো এ কি হলো সুস্থ মেয়ে, এ কি হলো বাহক মেয়ে, এ কি হলো বাহক মেয়ে, আর এই হলো আক্রান্ত ছেলে, আক্রান্ত ছেলে হয়ে গেল। এই জায়গাটা একটু ভুল হলো, এটা ওয়াই হতো, একটা এক্স হতো ওয়াই, দুটো ওয়াই, একটা সুস্থ ছেলে আর এটা হচ্ছে অসুস্থ হচ্ছে ছেলে। বাহক হয়, ছেলেরা কোনোদিন বাহক হয় না। কেন হয় না? কারণ ওয়াই তো ক্ষমতাই নেই, ওয়াই তো জিনটাই নেই। ধরো এখানে একটা জিন আছে, এখানে কি হবে? হ্যাঁ, হয় সুস্থ নয় আক্রান্ত, আর মেয়েরা হয় সুস্থ নয় বাহক। মেয়েরা সুস্থই, এখন যেটা ঠিক করা যায় 100% সুস্থ। এখন কি হয়েছে, বায়োটেকনোলজির দৌলতে আমরা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর পেয়েছি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর পেয়ে গেছি আমরা। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আবিষ্কার করে দিয়েছে সায়েন্টিস্টরা, ঠিক আছে। এবার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আবিষ্কার করে ওটা ইনজেক্ট করে দেয়, ইনজেক্ট করে এবার চলে পার্মানেন্টলি না, মানে তুমি যদি বলো একটা নেবা সারা জীবন চলবা, হবে না, মাঝে 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 তোমাকে নিয়ে রাখতে হবে। আমরা যেটা দেখো নিজেরা সিনথেসিস করতে পারছি, অ্যান্টিবায়োটিক ফ্যাক্টর হচ্ছে 8 নম্বর ফ্যাক্টর। এই বলে রাখছি এখানে 8 নম্বর ফ্যাক্টরের কথা নিয়ে আলোচনা হবে, 9 নম্বর ফ্যাক্টরের আলোচনা হবে। এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ফ্যাক্টর, এটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। এখানে বলেছিলাম এটাকে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর।
এই দুটো ফ্যাক্টরের কথা অবশ্যই আলোচনা করা হবে। তুমি মেইন এই নিয়ে কিন্তু প্রবলেম নেবে। আমি একটা প্রবলেম নিচ্ছি, তোমরা নিজেরা করো। আচ্ছা এটা দাও, ভিডিওটা বন্ধ করে দেবো। ভিডিওতে করে তোরাও করো। না না, ওদের তো করে তোরাও করো। আমি দিয়ে রাখছি, তারপর তুমি বলবে ওটা পড়ার টাইম তো দিতে হবে। করবে না আবার। কথা বলবো খালি মানে আপনি ওটা লিখে দিন কোশ্চেনটা, তারপর হ্যাঁ ওটাই তো বলছি, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। আজকে বেসিক ক্লাসে অ্যান্সার বেশি মানে 46 মিনিটের ক্লাস। পড়াটা কিছুই হচ্ছে না। আচ্ছা এই ধরো আমি শুরু করে দিচ্ছি। একজন সুস্থ মহিলা আর একজন হিমোফিলিক পুরুষ। এই তুমি বলবা হিমোফিলিক পুরুষ আবার বাঁচবে না। হিমোফিলিক পুরুষ তো হবেই না। হিমোফিলিক পুরুষ হবে না, এতদিন বলছিল হবে না, কারণ 18 বছরের উপর ওরা বাঁচেই না, মরে যেত। কিন্তু এখন বলছি হবে। আমার নিজের মামা, মানে আমার মার মামা তো ভাই হিমোফিলিক অ্যান্টিফিলিক ফ্যাক্টর নিয়ে বেঁচে আছে, ঠিক আছে, এবং বিয়ে করেছে এবং তাদের সন্তান হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি গল্প হচ্ছে ঘটনাটা ঘটনাটা তোমরা বলবা যে কি হয়েছে। যদি ছেলে হতো কি হবে, মেয়ে হতো কি হবে। বলো এটা 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 সুস্থ মানে দুটাই বলা আছে। অবশ্যই সুস্থ, বাহু বলেনি, বাহু বলে দেবে, ঠিক আছে, সুস্থ। আচ্ছা একদম স্যার, এটা একদম কেটে দিল সবাই। আবার কইয়ে মেরে দিল একদম। এই এখানে একটা আলোচনা করছি, এদিকে এই বর্ণান্ধতা, এটাও একই কেস, সেম কেস। নীল আর এই বলো তো, আমি একটা কথা বলছি, হিমোফিলিয়ার ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছিল? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হচ্ছে না, মানে ফ্যাক্টর নাম্বার 8 এবং 9 তৈরিতে ত্রুটি আসছে। তার মানে কি, ওর শরীরে যদি একটা ছোট্ট ফুটোও হয়, গোটা শরীরের ব্লাডটা আস্তে 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 করে বেরিয়ে যাবে। কিন্তু আমাদের কি হয়, আমাদের দেখো সবারই কেটেছে, কোনো না কোনো সময় কেটেছে, আবার রক্ততঞ্চন হয়ে বন্ধ হয়ে গেছে, তো ওই ক্ষেত্রে কি হচ্ছিল, সমস্যা হচ্ছিল যে ও কিন্তু মরে যাওয়ার চান্সও থাকে, ঠিক আছে। হিমোফিলিক রোগী কিন্তু অনেক মারা যায়। কিন্তু বর্ণান্ধতায় কি হবে, বর্ণান্ধতায় বেঁচে থাকবে ঠিকই, আর্মি, তারপরে ধরো কোনো রেলের চাকরি বা ওই জাতীয় চাকরিগুলো পাবে না, ওখানে টেস্ট হয়, ওখানে বর্ণান্ধতার টেস্ট হলেই তো। এখানে মেইন দুটো বর্ণান্ধতা নিয়ে আলোচনা করা, একটা হচ্ছে লাল বর্ণান্ধতা, একটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা। লাল দেখে লাল সবুজ দেখে। হ্যাঁ, প্রোটোনোপিয়া আর ডিউটোনোপিয়া। একটা হয় ওটা অটোজোমে, আমি এক্স লিঙ্কতে বলছি না, ওটা অটোজোমের কেস, ওটাকে পরে আসছি। প্রোটোনোপিয়া, ডিউটোনোপিয়া আর হচ্ছে ট্রাইপ্যানোনোপিয়া, ঠিক আছে, ওটা অটোজোমে আছে, কিন্তু 7 নম্বর ক্রোমোজোমে বোধহয়। হ্যাঁ 7 নম্বর ক্রোমোজোমে আছে, ওটা আছে 7 নম্বর ক্রোমোজোম, অটোজোম। কিন্তু আমি এই দুটো কিন্তু এক্স লিঙ্কড, কিন্তু এখানে তাহলে কি হবে, এক্স বড় হাতের সি, এক্স ছোট হাতের সি। এই আমি বড় হাতের সি তাহলে স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কিন্তু এক্স ধরো বড় হাতের সি আর ওয়াই, এই ছেলেটাও স্বাভাবিক, এছাড়া তো কোনো বর্ণান্ধ ছিল না। কিন্তু কি হলো বলো তো, দেখা গেল এটা একজন মহিলা বাহক, এবার বলো বাহক হলে কি হবে, এই এক্স ওয়াই তো স্বাভাবিক পুরুষ, কিন্তু এর সাথে যখনই এই ওয়াইটা ফিউজ করবে, আমি বাকিগুলো আর দেখাচ্ছি না, ছোট দেখাচ্ছি, তখনই সে কি হয়ে গেল, ও বর্ণান্ধ পুরুষ হয়ে গেল। আর এটা মনে রাখবা, বর্ণান্ধ পুরুষের মা অবশ্যই বর্ণান্ধর বাহক, অবশ্যই, কারণ না হলে তো ও তো এক্স তো মায়ের থেকেই পাওয়া, এক্স তো মায়ের থেকেই পাওয়া, হিমোফিলিকেরও তাই হয়। তো বর্ণান্ধ, যদি কোনো বর্ণান্ধ পুরুষ তুমি পাও, তাহলে ভাববা তার মাকে টেস্ট করো, দেখবা অবশ্যই সে বর্ণান্ধর বাহক হবে, ঠিক আছে। আজকে এরকম আছে, একজন বর্ণান্ধ, তার সঙ্গে স্বাভাবিক মহিলার বিয়ে। আচ্ছা করো, এবার তুমি নিজেই করো না, হ্যাঁ। এবার তাহলে এই কেসটা সৌরভ যেটা বললো, সৌরভ বললো যে একটা বর্ণান্ধ পুরুষ, তাই তো, তার সাথে একটা স্বাভাবিক মহিলা, নাকি বললাম স্বাভাবিক, একদম স্বাভাবিক, তার মানে এক্স বড় হাতের সি, তাহলে এক্স বড় হাতের সি আর এইদিকে এক্স বড় হাতের সি, তার মানে এটা বাহক কন্যা হবে, ও মেয়ে যেটা হবে সেটা বাহক হবে। কিন্তু এই ছেলে সুস্থই হবে, ছেলে সুস্থ হবে, ছেলে তো একটা মহিলা বাহক হবে, একটা বাহক হবে, সমস্যা নেই, কিছু হবে, একটা মেয়ে হলে বাহক। হ্যাঁ মেয়ে বাহক হলে তো কোনো সমস্যা নেই, ওই জেনারেশনে কিচ্ছু হবে না। আচ্ছা এটা সমস্যাটা কি হয়, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের চোখে যে
রড সেল কোন সেল আছে না রেটিনাতে, ওই কোন সেলের সমস্যা কিন্তু সবসময় আমরা বর্ণ ডিটেক্ট করার জন্য কোন সেল রেসপন্সিবল, আর অন্ধকারে মানে দেখার জন্য রড সেল রেসপন্সিবল থাকে, ঠিক আছে, অল্প আলোতে দেখার জন্য রড সেল রেসপন্সিবল থাকে। এই নিয়ে চোখের চ্যাপ্টারে অনেক গল্প আছে। এখানে মেন মনে রাখবা ফটোপসিন বলে একটা রঞ্জক, এটা যে প্রোটোপসিন সেটা তৈরিতে ত্রুটি চলে আসে। কোন ক্রোমোজোমে আছে আবার বলছি এক্স ক্রোমোজোমে, কিন্তু এটা কিন্তু এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের জন্য, এটা কিন্তু মানে বারবার আমি লিখে নিচ্ছি প্রচ্ছন্ন জিনের জন্য কিন্তু এটা হয়, প্রচ্ছন্ন জিনের জন্য এটা হয়, ঠিক আছে, প্রকট না। প্রকটটা আমাদের সিলেবাসে মেনশন করেনি। এক্স ক্রোমোজোমে অথচ প্রকট জিনের সমস্যা হলে তখন ওই যে বিশেষ কিছু সিনড্রোম আছে, রেড সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, এটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। এটা মনে রাখা যাবে কি যাবে না? এই নিয়ে যদি সমস্যা কোনো প্রবলেম দেয় পারবো না। কি সমস্যা বলো? আচ্ছা, এবার কি আছে আমাদের? এরপরে আমাদের আছে থ্যালাসেমিয়া। একটু হয়ে যাবে, আর 10 মিনিট বলেছ ছেড়ে থ্যালাসেমিয়া, এটা কথাটা এসছে থ্যালাসা থেকে, থ্যালাসেমিয়া কথাটা এসছে থ্যালাসা থেকে। আচ্ছা, এবার এই বানানটাকে ইংলিশে একটু লেখো তো, THALA, ইংলিশে বানানটা লেখো। না, ডবল এল না, একটা এল আছে, দুটো এস আছে। আমি এটা একটা ট্রিক আছে, এর জন্যই বানানটা লিখতে বললাম। সবাই একটু দেখো, THALA ডবল ACAMIA, একটা ট্রিক আছে, এই ট্রিকটা বলার জন্য বলছি। একটা গুণ তো একটু, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা মিললো। থ্যালাসেমিয়া বানানটা হচ্ছে এরকম, কথাটা এসছে বলতে গেলে থ্যালাসা থেকে। থ্যালাসা মানে সমুদ্র, ভূমধ্যসাগরী অঞ্চলে প্রথম ধরা পড়েছিল বলে এটাকে থ্যালাসেমিয়া বলে। এবার এই থ্যালাসেমিয়ায় আমি কি বললাম, দু টাইপের থ্যালাসেমিয়ার কথাও আলোচনা করতে হবে। এটা কিন্তু আমরা বলছি অটোজোমের রোগ। আগে দুটো কি আলোচনা করলাম? সেক্স ক্রোমোজোম অ্যালোজোমের রোগ। এটা কিন্তু অটোজোমের রোগ। এবার অটোজোমে কত নম্বর ক্রোমোজোম? 11 নম্বর। 11 আর 12 16 11 আর 16 পরীক্ষার হলে ভুলে গেছি কত ক্রোমোজোম ছিল। 11 ছিল, 16 ছিল। এবার আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আলফা, ALPHA, এই আলফা 1 2 3 4 5, 5 আর 11 কত? 16। তাহলে কত নম্বর ক্রোমোজোমে আছে? 11 16। আরে গাধা, আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমে আছে। আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমে আছে। আমি বিটার কথা তো বলিনি। আর বিটাটা অনলি থ্যালাসেমিয়া, 11, এটা অনলি 11, এটা হচ্ছে বিটা। জীবনে কোনোদিন বলবা না কিন্তু, এই যে বলে দিলাম। এইবার নিচের কোশ্চেন আসবে, তুমি শুধু কোশ্চেনে বানানটা পড়বা, খালি পড়বা বানানটা কি আছে। থ্যালাসেমিয়া 11টা আলফা আছে, আগে আলফা দেওয়া থাকবে। এবার আলফাটা আবার দেখেন, এই আলফা দিয়ে আবার মনে রেখো না, তাহলে ভাবতে গেল 12 চালিয়ে দিল না। আলফা উচ্চারণ করবে, এটা মুখস্থ করে নিতে হবে। 1 2 3 4 5, 5 আর 11 16, 16টা আলফা, 11টা হচ্ছে বিটা। ভেরি ইজি। মেজর আর মাইনর কোনটা বলো? হ্যাঁ, মেজর মাইনর আসছে। আচ্ছা, এইবার এটা ক্লিয়ার হলো তো? এবার আলফা থ্যালাসেমিয়া। আচ্ছা, আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এবার কি হবে? আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই দুটো করে জিন আলোচনা করছি। একটা হচ্ছে A1, আমাদের বইতে যেরকম করে করা আছে আমরা সেইভাবেই করার চেষ্টা করছি। HbA1 HbA2, Hb মানে হিমোগ্লোবিন, HbA1 HbA2, এই আরেকটা আছে দুটো করে অ্যালিল, HbA1 HbA2। এই বলো তো, এবার বলো কোনো কারণে ধরো কারো এটা বাবার থেকে পাওয়া, এটা মার থেকে পাওয়া, ভালো একদম সুস্থ স্বাভাবিক 100% হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের আলফা চেইন তৈরি হবে। একটা কথা বলে রাখি, একটু বোঝার বিষয় আছে। একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার যখন দেখি আমরা, এরকম দুটো আলফা হেলিক্স পাই, ঠিক আছে, দুটো আলফা হেলিক্স পাই আর দুটো বিটা শিট পাই, বিটা শিট। এবার আলফা হেলিক্সে হচ্ছে 141টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে, আর বিটা শিটে হচ্ছে 146টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে, মাঝখানে আয়রন থাকে। এটা জানো তো? এটা জেনে রাখো। আয়রন
হিম নামক লৌহ গঠিত রঞ্জক আর গ্লোবিন নামক প্রোটিন দিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিন বানাতে গেলে হিম নামক লৌহ গঠিত রঞ্জক আর গ্লোবিন নামক প্রোটিন দিয়ে তৈরি করতে হয়। এবার তুমি বলো দুটো আলফা চেইন আর দুটো বিটা চেইন। এবার আলফা থ্যালাসেমিয়া হচ্ছে আলফা চেইনের প্রবলেম আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে বিটা চেইনের প্রবলেম। এবার আমি আলোচনা করছি কোন থ্যালাসেমিয়া নিয়ে? আলফা। তাহলে কত নম্বর ক্রোমোসোমে আছে? 16 এখন ভুলে যাচ্ছে 16, আলফা 16 আর বিটা 11। তাহলে কি হচ্ছে 16 নম্বর ক্রোমোসোমের একটা বিশেষ এটা একটা জিন, এটা একটা জিন। বাবার থেকেও পেয়েছি ভালো, মায়ের থেকেও পেয়েছি ভালো, 100% ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা থ্যালাসেমিয়া সবসময় পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। হিমোফিলিয়া যেমন কি হয় হবে, না হয় হবে না। আর এই ক্ষেত্রে পার্সেন্টেজ ধরো কথার কথা বলছি, এই একটা জিন একটু খারাপ আছে বা ত্রুটিপূর্ণ আছে, নেই, তাহলে কি হবে 75% ভালো আর 25% ত্রুটি আসবে। তখন কি আলফা থ্যালাসেমিয়া প্রবলেম হবে, কোনো সমস্যা হবে না তার সেক্ষেত্রে। কিন্তু দেখা গেল আর একটা জিন খারাপ হয়ে গেছে, তাহলে কি হবে 50% সমস্যা চলে আসবে, তখন সে কিন্তু বাহক হবে, থ্যালাসেমিয়ার বাহক হয়ে যাবে। ঠিক আছে? এইবার তুমি বললা এরকম একজন বাহক মহিলার সাথে হয়তো এমন একজন পুরুষের বিয়ে হয়েছে যার একটা জিন হয়তো খারাপ, তাহলে কি হবে 75% ত্রুটিপূর্ণ হয়ে যাবে, 75% ত্রুটিপূর্ণ হয়ে যাবে। তখন তোমার কি সমস্যা হবে? তখন কিন্তু এই থ্যালাসেমিয়া মেজর, যদিও বিটা থ্যালাসেমিয়ার মধ্যে থ্যালাসেমিয়া মেজরটা আলোচনা হয়, ঠিক আছে, কুলির রক্তাল্পতা বলে এইটার কেসটা বিটা থ্যালাসেমিয়া আলোচনা করছি। বিটায় দেখো কুলির রক্তাল্পতা বলে, ওইটাকে থ্যালাসেমিয়া মেজর হিসেবে গণ্য করা হয়। বিটার ক্ষেত্রে একটা জিনিস আমি এখানে একটা ক্লিয়ার করো, 4টা আছে, 4টার মধ্যে 3টা খারাপ হলে সমস্যা তৈরি হবে, 50% অবধি কোনো সমস্যা নেই, বাহক হবে। ঠিক আছে? এইবার যদি দেখো এবার বিটার কথা বলছি, এবার বিটায় কি হচ্ছে, একটা বিটা আর একটা বিটা স্বাভাবিক, কিন্তু দেখা গেল একটা বিটা 0 হয়ে গেল। এদিকে একটা জিন খারাপ মানেই কিন্তু দেখো আগেরটাই তো একটা খারাপ হওয়াতে কোনো সমস্যা হচ্ছিল না, 75% ভালো আছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুটো জিন নিয়ে আলোচনা করছি, একটা খারাপ হওয়া মানেই 50% হয়ে গেল, বাহক হয়ে গেল। এই জন্য এইটাকে কিন্তু আমরা নর্মালি থ্যালাসেমিয়া মেজর বা কুলির রক্তাল্পতা বলে, কুলির রক্তাল্পতা, পুলিশ অ্যানিমিয়া বলে। এই দুটো আমাদের সিলেবাসে মেনশন করা আছে, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আলফার ক্ষেত্রে নর্মালি চারটা নিয়ে আলোচনা করবো, মেনলি দুটো জিনে 4টা এলিমেন্ট, এখানে দুটো, একটা খারাপ হওয়া মানে তৈরি হয়ে যাবে। আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সমস্যা কি হয়, মেইন হচ্ছে দেখো লোহিত রক্তকণিকাগুলোর ভেতরে হিমোগ্লোবিন যদি ব্রেক করতে থাকে কন্টিনিউ, তখন আরবিসির পরিমাণ ধীরে 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 কমতে থাকবে, মানে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন কন্টেন্ট কমতে থাকবে। তখন ওই যে অ্যানিমিয়া বলি না আমরা, রক্তাল্পতার সৃষ্টি হবে, আয়রনের পরিমাণ বেড়ে যেতে থাকবে, স্প্লিনোমেগালি তৈরি হতে থাকবে। স্প্লিনোমেগালি মানে কি? স্প্লিন মানে প্লিহার সেন্স মানে বড় হতে শুরু করে, ইহাতে আয়রনটা জমা হয়ে যায়। হ্যাঁ এত তাড়াহুড়া খালি প্লিহা এত সাইজ বড় হয়ে যায়। প্লিহার কাজ কি? যদি ফরেন কেউ আমাদের শরীরে ঢোকে, ঠিক আছে, ফরেন কেউ আমাদের শরীরে ঢোকে, তখন সঙ্গে সঙ্গে ও মানে ওটাকে মারা